এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। ৩রা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাইছি, এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল ৩রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আপনারা যারা আয়নাঘরটা দেখেছেন, আমার আয়নাঘর সম্বন্ধে ধারণা কিছুটা ছিল আপনাদের মতোই, যেহেতু হাসিন স্যার যখন প্রথম নেত্র নিউজে জিনিসটা বলেছিল আমার ধারণা ছিল। তারপরে আমি এটা জানতাম যে অ্যাকচুয়ালি আয়নাঘরের এগুলো এই গোয়েন্দা সংস্থারা 6 মাসের মতো সময় পেয়েছে এগুলো সব ঢেকে ঢুকে ফেলার। আপনারা অ্যাকচুয়ালি আয়নাঘর এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে 6 মাস এটার মধ্যে বিভিন্ন কারিগরি করে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে, বিভিন্ন জায়গায় নতুনভাবে প্লাস্টার করে, বিভিন্ন জায়গা ক্লিন করার পরে আপনারা দেখেছি। এতেই আপনারা কত মন খারাপ করেছেন। অর্থাৎ অরিজিনাল আয়নাঘরটা থাকলে হয়তো বা আমরা আরো স্কেয়ার্ড হতাম। অ্যাকচুয়ালি আমি নিজে আমার ওয়ালে একটা হাদিস শেয়ার করেছি। আমি নিজে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে আসলে কিন্তু আমরা সবাই যারা সেনাবাহিনীতে ছিলাম তারা সবাই জালিমদের একজন ছিলাম। সেই ইয়েটা দেখে নিন হাদিসটা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে। প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন। কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি। আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে 22 আগস্ট 2022 সালে। সারা দুনিয়া চমকায় ওঠে। কিছু ছবি বাইরে আসে আয়নাঘরের, কিভাবে বন্দীদের রাখা হয়, কারা কারা আছে আমরা জানতে পারি। ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আছেন। ওই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান। উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বাইসা আছে, ওইখানেই আছে। এইখানে শুধু আটকায় রাখা হইতো না, নির্যাতন চালানো হইতো। আপনি জেলে যান অপরাধ কইরা, কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন, আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন, আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে, আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে, আপনি জেলে বই পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, খেলাধুলা করতে পারেন, গল্প করতে পারেন, অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন, ওখানে হাসপাতাল আছে, ভালো মন্দ খাইতে পারেন। এখানে কিছুই নাই, কোনো বিচার নাই, শুধু পশুর মতো আটকায় রাখা। আর এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভেতরে। নেত্র নিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়নাঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা ছিল। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3রা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাইছি, এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে, আপনার কি দরকার স্যার আপনি বলেন। তারপর একটা কাজ করা হয়েছিল, জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল, আর্মি চিফ যেন চাপ অনুভব করে। সেনাপ্রধানের সাথেও দেখা করছিল, কাম হয় নাই। টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে। যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে 5টা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল। প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যেত। আল্লাহর কি কাম, হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল, পাবলিকে গেল খেইপা। 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডোজার, চুরমার করে দেওয়া হইল 32 নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে। 6 তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন।
সেটা বাস্তবায়ন হলো, তাহলে বুঝতে পারছেন 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল। ওয়াকারুজ্জামান পিছায় গেছিল, সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হটতে। এইখানে সামি আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা, তাই আল জাজিরার তানভীর আছে, কিন্তু সামির ইউনিটকে ডাকা হয় নাই। এটা একটা অপরাধ হয়েছে, অন্যায় হয়ে গেছে, মহা অপরাধ হয়েছে। আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই, এটাও অন্যায় হয়েছে। এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্রা, রেজন হাসান। তুলি হইতেছে দুধ ভাত, আল জাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি, এটাই আসলে আসল ইস্যু। আচ্ছা, এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেরা কি বলতেছে? বলতেছে কেন 6 মাস লাগলো ভিজিট করতে, বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে, বলতেছে না রং কেন নতুন, এটা বলতেছে না এটা নাটক, বলতেছে না। এখন বলেন এটা কোথায়? ক্যান্টনমেন্টে তো। কারা বাধা দিছে ভিজিটে? সেনা প্রধান তো, তাই না? নেত্র নিজে বলছে তো। আর জেনারেল বাধা দিছে, আলামত নষ্ট করছে ডিজিএফআই। ডিজিএফআই কারা থাকে? সেনা অফিসাররা থাকে, তার আন্ডারেই তো ছিল। তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত? আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ, ঠিক কিনা বলেন? অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা। কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায়? আদিলুর রহমান আর রেজনা হাসানের পদত্যাগ। কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ? ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা? এমনকি পদত্যাগ দাবি করা। দুই উপদেষ্টা যদি আল জাজিরার আরেকটা ইউনিটকে না রেখে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে। আপনারাই বলেন, আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো, আরেকটা সাংবাদিককে, আরেকটা সংবাদ মাধ্যমকে, তাহলে আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকা এএফপি কে ডাকা উচিত ছিল না? এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই। এএফপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই, সেটা সবাই জানে। তাহলে কার হক বেশি, এএফপির নাকি আল জাজিরা, যাদের একজন আছে তারপরে আরেকজনকে নিতে হবে? ন্যায্য বলে তো একটা বিষয় আছে। তুলিকে না হয় না, কারণ আগে সিদ্ধান্ত ছিল ভিকটিমকে না হবে, ভিকটিমের ফ্যামিলি না। ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নামে 1 নম্বরে থাকতো। কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না, তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে এস্টাবলিশ করার জন্য। তুলি সম্পর্কে বলি, তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে। সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে, আমার সেই প্রস্তাব এখনো আছে। তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনূসের, তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক। এটা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে করা হোক। তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে, সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি। আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য। তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয়। এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে। সেখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এটা হাসিনার নির্দেশেই হয়েছে। এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ। তবে এই রিপোর্টের 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, কিন্তু আমি বাংলা করে কইতেছি। কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা। সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে। প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে, তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024 সালের 20 জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়, যারা পুলিশ, র্যাব, বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায়। সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়, আমরা ভিডিও দেখছি, যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে। প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি। ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের 66% সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে, যা শুধুমাত্র সেনাবাহিনী, র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল। নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার্সিং গুলি, মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে, এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না। ফরেন্সিক এবং ব্যালিস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার। আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে, বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে, যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। 5ই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে, তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায়। এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় নেওয়া হয়, যা কার্যত তার শাসনের অবসান ঘটায়। আয়নাঘর আর হাসিনার করা খুনে 66% মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে হওয়ার 2 ঘটনায় সেনাপ্রধান পড়ছে চাপে। এখন সেনাপ্রধানকে বাঁচাইতে আসছে, সামি আসছে বাঁচাইতে। সেনাপ্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল, যার পিছনে সে লুকাইতে পারে। সামি একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিল। যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়নাঘর আর মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনাপ্রধানের ভূমিকা নিয়ে, সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজনা হাসানের পদত্যাগের। কারণ আল জাজিরার শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে, 2টা ইউনিটকে কেন ডাকা হয় নাই? এই প্রসঙ্গে আমার এটা মজার একটা কৌতুক মনে পড়লো। সামি কিছু মনে করেন না। এক ছোট বাচ্চা শার্ট কিনবি, তো বাপে কইছে বাবা শার্ট কিনবো। তো বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না, তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা। হ্যাঁ কিনতে পারবো। 100 টাকা দিছে। বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ, বুঝছাও, তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা। বলছে আচ্ছা ঠিক আছে বলবো। দোকানে গেছে, শার্ট পছন্দ হয়েছে, দাম চাইছে। কত দাম? বলছে 100 টাকা দাম। তো বলছে 50 টাকায় দেবেন? তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি 50 টাকাই দাও। আমার আয়নাঘর সম্বন্ধে ধারণা কিছুটা ছিল আপনাদের মতোই। যেহেতু হাসিন স্যার যখন প্রথম নেত্র নিউজে জিনিসটা বলেছিল, আমার ধারণা ছিল। তারপরে আমি এটা জানতাম যে অ্যাকচুয়ালি আয়নাঘরের এগুলো এই
গোয়েন্দা সংস্থারা 6 মাসের মতো সময় পেয়েছে এগুলো সব ঢেকে ঢুকে ফেলার। আপনারা অ্যাকচুয়ালি আয়নাঘর এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে 6 মাস এটার মধ্যে বিভিন্ন কারিগরি করে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে বিভিন্ন জায়গায় নতুনভাবে প্লাস্টার করে বিভিন্ন জায়গা ক্লিন করার পরে আপনারা দেখেছেন, এতেই আপনারা কত মন খারাপ করেছেন। অতএব অরিজিনাল আয়নাঘরটা থাকলে হয়তোবা আমরা আরো স্ক্যার্ড হতাম। অ্যাকচুয়ালি আমি নিজে আমার ওয়ালে একটা হাদিস শেয়ার করেছি। আমি নিজে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে আসলে কিন্তু আমরা সবাই যারা সেনাবাহিনীতে ছিলাম তারা সবাই জালিমদের একজন ছিলাম। সেই ইয়েটা দেখে নিয়েন, হাদিসটা দেখে নিয়েন। জালিমের সহযোগীও না, সরাসরি জালিম ছিলাম। এটা আমাদের মধ্যে যদি উপলব্ধিটা হয়, বাট আমি নিজেই আয়নাঘরে এগুলো দেখে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি কিছুটা, যে আমাদের লোকজন, আমার সাথীওয়ালা ভাই যারা আমার সাথে একসাথে চাকরি করেছে, যারা ডিজিএফআইতে সিটিআইবিতে গিয়েছে বা র্যাবে গিয়েছে, তারা এই ধরনের কাজ করেছে। তারপরে জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে জাতিসংঘ রিপোর্টটা যখন আসবে চোখের সামনে, তখন দুনিয়ার সামনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ জাতিসংঘ মানে যারা ছিল তাদের মধ্যে রাজাকার নাই, জাতিসংঘের বাপদাদার মধ্যে রাজাকার নাই, তাদের ফ্যামিলির মধ্যেই নাই, তারা হচ্ছে নিরপেক্ষ একটা সংস্থা। এখন আপনারা ক্লিয়ার যে এটা ক্লিয়ার করে দিয়েছে যে জাতিসংঘ রিপোর্টেতে বলা হয়েছে যে শেখ হাসিনা সরাসরি গুলি করার এবং সমন্বয়কারীদের নেতাদেরকে মেরে লাশ গুম করতে বলেছে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কালাম, এরা সরাসরি খুন এবং গুম এগুলোর আদেশ দিয়েছে। রিপোর্টের মধ্যে আরো এসেছে যে এই আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা ছাত্রলীগ, যুবলীগ, এরা এদেরকে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই দিয়েছে। এটার মাধ্যমে তারা অস্ত্র ইয়ে করেছে। এখন আপনারা ফিউচারে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফিউচারে এখনো আমাদের মধ্যে যদি ডাউট থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আমি একটা ক্লিয়ারলি বলে দিই যে আমরা যদি আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করি, তাহলে যেটা হবে, এই আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ থাকবে তখন আবার আমরা ফ্রিডম অফ স্পিচকে আপহোল্ড করবো, ফ্রিডম অফ স্পিচ। সো একজন যখন বলবে, শেখ হাসিনার গুণগান গাবে, শেখ হাসিনার এই যে কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, তখন যে মা তার ছেলেকে হারিয়েছে, যে বাবা তার ছেলেকে, যে ছেলে তার ভাইকে হারিয়েছে, সে যদি আশেপাশে তাকে স্ট্রেট গিয়ে তো নাকের মধ্যে একটা বক্সিং মেরে দিবে, তখন আপনারা শাউট করবেন এই কি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, তারপরে হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ভায়োলেশন। এটা হবেই। সো আপনারা আওয়ামী লীগকে যদি এই দেশে রাখেন, ফিউচারটা যেটা হবে, এবং আমি ওই ভিক্টিমের পাশে গিয়ে দাঁড়াবো, আওয়ামী লীগের পাশে দাঁড়াবো না, কিন্তু একটা প্রপোর্শন আমাদের মধ্যে যারা সুশীল দাবি করবে তারা গিয়ে ফ্রিডম অফ স্পিচের পক্ষে গিয়ে দাঁড়াবে, আমি দাঁড়াবো না। বাট এটার ক্ষেত্রে আমাদের ফিউচারের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল হয়ে যাবে, কেউ এটা মেনে নেবে না। আমি এই জন্য সরকারকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের দেশের জন্য। আর আমরা সবাই জানি আওয়ামী লীগ থাকলে ভারতের প্রভাব আমাদের মধ্যে থাকবে, ভারত আমাদেরকে কন্ট্রোল করবে, এগুলো সবকিছু জানি, এগুলো সব বাদ। বাট এখন এই যে জাতিসংঘের মাধ্যমে যেটা প্রুফ হয়েছে, এই জিনিসটা যদি আমরা এখন, এবং এটা সম্ভব কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করতে হবে, যার মধ্যে এই যে শেখ হাসিনা থেকে শুরু করে এই দেশের যত বড় বড় নেতাগুলো এবং এই যারা কর্মী থেকে শুরু করে সবাই এই গণহত্যার সাথে জড়িত ছিল, এবং এই গণহত্যাকারী একটা দলকে রাখা যাবে। ইতিহাসের অনেক এখানে উদাহরণ আছে, নাজি পার্টি আছে, মুসলিম পার্টি আছে, এরা এক্সিস্ট করে না দুনিয়াতে ওই তাদের ফলের পরে। বাট এখানে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করি, আমাদের ফিউচার খুবই খারাপ হবে, খুবই খারাপ। আমরা নিজেদের মধ্যে মারামারি করবো, তখন আমরা নিজেদের মধ্যে মারামারি করবো। এখন আসি আমাদের এই আয়নাঘর নিয়ে। প্রথম হচ্ছে আয়নাঘরটা, আমি আগেই কয়েকবার আমার শোতে বলেছিলাম যে আয়নাঘরের যে বেসিক্যালি বড় আয়নাঘর যেটা ছিল, ডক্টর ইউনূস ঠিকই বলেছেন যে এটা 700 থেকে 800 মতো আয়নাঘর আছে সারা জুড়ে, ওনারা মাত্র 3টা দেখেছেন। এর মধ্যে প্রধানটা হচ্ছে জয়েন্ট ইন্টারকন্ডিশন সেল, যেটা হচ্ছে কচুক্ষেতে, এবং সেটার যত নথিপত্র আছে, যত নথি আছে, যত ভিতরে যে কনস্ট্রাকশন আছে, সবগুলো করেছে কে? এখন আমরা সবাই 2009 থেকে যত ডিজিএফআই আছে, ডিজিএফআই ছড়িয়ে করি, বাট এটা লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ ইজ দ্য ম্যান। যে আমি একদম ইনসাইড স্টোরি বলতেছি, ফ্রম হর্সেস মাউথ। জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী মেজর জেনারেল ফয়েজ, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল, এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আয়নাঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে, এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে, এবং আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে রিমডেল। আরেকটা জিনিস হচ্ছে, আমি খুব অবাক হয়েছি যে আয়নাঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার। এবং আপনারা যদি মনে থাকেন 5ই আগস্ট এই বিপ্লবের পরে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, হাসিন স্যার এবং পুরো ভিকটিম ফ্যামিলি নিয়ে তারা পেভমেন্টের উপরে ফিজিক্যালি মানে বসে আন্দোলন করে জেনারেল কি বলে আজমি স্যার সহ অন্যান্য যারা গুম খুনে যারা আয়নাঘরে ছিল তাদেরকে ওনারা রক্ষা করেছেন। অথচ কালকে যে আয়নাঘর পরিদর্শন হলো, তাদের দুজনের কাউকে ডাকা হয়নি। কেন জানেন? আমি অ্যাকচুয়ালি এই মানে আজকে আরো আগে আসতাম, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে দেরি হয়ে গেল। সেটা হচ্ছে বিকজ অফ জেনারেল ওয়াকার, ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, বিকজ অফ জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার প্রথমে
যেহেতু আমরা যে সমস্ত অফিসাররা, আমাদের সেনাবাহিনী নৌ বিমান বাহিনীর যে সমস্ত অফিসাররা ভিকটিম হয়েছিলাম গত 2000 গত আওয়ামী রেজিমে, তাদের পক্ষে হাসান নাসির স্যার কথা বলছে এবং হাসান নাসির স্যারের সাথে উনি বসবেন না। হাসান নাসির স্যার যেহেতু, কারণ কি, সবাইকে কম্প্রোমাইজ করতে পারবেন, উনাকে তো কম্প্রোমাইজ করাইতে পারবেন না। এরপরে গেলে হচ্ছে হাসিন স্যার। এখন গুম খুনের মধ্যে সবচেয়ে আমি অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি গুম খুন কমিশন অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিল, আমার সাথে কথা বলবে। কথা বলে তার কিছুদিন পরে দেখলাম যে বলবে যে না এখনো না, কয়েকদিন পরে একটা ইন্টারভিউ, তারপরে বলবে। তারপরে দেখে আমি নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যারাই জেনারেল ওয়াকারকে ওয়াকারের বিরুদ্ধে কথা বলছি, তারাই কেন জানি বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই হাসিন স্যার কিন্তু এতদিন করে নাই। হাসিন স্যার লাস্ট আজকে গতকালকে প্রথম দেখলাম ইলিয়াস হোসেনের ইয়াতে এসে আর হাসান নাসির স্যার কথা বলছে। এবং এই সব কিছুর পিছনে আপনারা যারা হিরো বলতেছেন, একটা জিনিস মনে রাখবেন যে এই 5 তারিখে আগ পর্যন্ত যারা এই জালিম গভর্নমেন্টের পক্ষে গুলি করেছে আপনাদের, ওয়াকার হচ্ছে তাদের মধ্যে একজন। সে একটা ভালো কাজ করেছে, মাফ করে দিয়েছেন, তার মানে এই না যে এখন পর্যন্ত এই আয়না ঘরের জন্য যতজন অফিসার দায়ী তাদেরকে এখনো উনি ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়েছেন এবং উনি নেগোশিয়েট করার চেষ্টা করতেছেন যে তাদেরকে যেন তাদেরকে যেন সেনা আইনে বিচার করা যায়। হাউ রিডিকুলাস ইট ইজ। এবং স্টিল উনি চেষ্টা করতেছেন এই ফ্যাসিস্ট সিস্টেমকে আনার জন্য। আমার ধারণা যে এখন পর্যন্ত আপনারা যেভাবে 32 নম্বরটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, ওই একটা সময় আসার আগ পর্যন্ত কোনো প্রেশার ছাড়া জেনারেল ওয়াকার কাজ করতেছে না। এই যে দেখেন, ফার্স্টে আয়নাঘরটা পরিশ্রম করতে উনি দিতেই চাচ্ছিলেন না, তারপরে কি নেত্র নিউজ তাসিম ভাই একটা সুন্দর রিপোর্ট করেছেন, এখন তারপরে দিয়েছেন। মানে প্রেশার না হওয়ার আগ পর্যন্ত উনি কিছুই করতেছেন না। সো আমি প্রফেসর ইউনুস স্যারকে বলবো, আপনি যতই কাজ করেন, আপনি যদি জেনারেল ওয়াকারকে না সহাইতে পারেন, আপনাদের সমস্ত জায়গায় কিন্তু কম্প্রোমাইজড। যেহেতু তারা এখনো আপনারা তাকে মনে করতেছে যেটা মাইরি, আর পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকারের সাথে নাই। গ্যারান্টি, আই গিভ গ্যারান্টি, পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকার এগেনস্টে নাই। এই যে সমস্ত গুম খুনের ইয়া দেখে জুনিয়র লেভেলের ইয়ারা লজ্জায় মরে যাচ্ছে তারা। আমি আজকে কয়েকজন রিটায়ার্ড অফিসারের দিয়েছি যে দে আর অ্যাশেমড দ্যাট এই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি। দে আর অ্যাশেমড অফ, যারা সার্ভিং অফিসার আছে তারা এখন অ্যাশেমড তাদের সিনিয়র লিডারশিপের জন্য, এবং তাদের জন্যই আজকে সেনাবাহিনীর এই অবস্থা। সো আমি প্রফেসর ইউনুসকে বলবো, আপনি জেনারেল ওয়াকারকে সরান। আপনি বলতে পারেন যে এরপরে যে আসবে সেই হয়তো বা সেই আওয়ামী লীগ আমলের জেনারেল হবে, বাট তারপরেও এটাতে একটা মেসেজ যাবে, জেনারেল ওয়াকারকে সরানোর পরে যে নেক্সট যে আসবে সে ঠিক মতো কাজ করবে, সে আপনি যেটা বলবেন আপনার ইয়ে করবে। এখন তো আপনার কোনো কন্ট্রোল নাই, সিম্পলি আপনার কোনো কন্ট্রোল নাই, আপনার গোয়েন্দা সংস্থাগুলোর উপর কোনো কন্ট্রোল নাই। এখনো তারা ইয়ে করতেছে। এখনো আমি আজকে দেখলাম যে প্রথম আলো ইংলিশে বলতেছে যে জাতিসংঘ নাকি বলেছে যে ইন্টিম গভর্নমেন্টের সময়ও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আরে মুখ দিয়ে খারাপ কথা আসতেছিল, মানে শেখ হাসিনার আমলের হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যদি দু একটা হয়ে থাকে, সেই এটার সাথে তুলনা করা, এটা হেডলাইন দেওয়া, এটা তো ক্লিয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ান মোটিভ। শেখ অ্যাকচুয়ালি প্রথম আলো আর দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।